ক্যান্টিনে এতগুলো মানুষের সামনে নীরার কর্ধের এমন নগ্ন প্রকাশ ঘটবে তা কখনো চিন্তাই করতে পারিনি অন্তু। বন্ধুরাও নীরার এমন রূপে স্তব্ধ, বিস্মিত। একটু আগেই ক্যান্টিনের যে টেবিলটাতে চলছিল আড্ডার বহর, সেখানে এখন ভয়াবহ নিস্তব্ধতা। আড্ডার মাঝেই হঠাৎ ফোন বাজল নীরার। ফোন কানে নিয়ে বাইরে গেল ঠিকই, কিন্তু ফিরে এলো ভয়াবহ রূপে। কথা নেই, বার্তা নেই, অন্তুর গালে কষে এক চড় বসালো। এমন কিছুর জন্য বন্ধুমহলের কেউই প্রস্তুত ছিল না। সবার চোখেই আতঙ্ক আর প্রশ্ন। রঞ্জনের মতো শান্ত ছেলেও আজ বিভ্রান্ত। আমার তোর প্রতি ঘেন্না হচ্ছে অন্তু। অতটা নিস তুই কী করে? বারবার বলেছিলাম বন্ধুত্বটা রাখতে দে, বন্ধু হিসেবে বাঁচতে দে, কিন্তু ভুলে গিয়েছিলাম নিমক হারামরা কখনোই বন্ধু হতে পারে না। যে কুক্ষণে তুই আমার বন্ধুর তালিকায় যুক্ত হয়েছিলি, সেই কুক্ষণকে মনে প্রাণে ঘৃণা করি আমি। ওই দিনটি আমার জীবনে না এলেই পৃথিবীর সব থেকে সুখী মেয়ে হতাম আমি। রাগে শরীর কাঁপছে নীরার, চোখ দুটোতে জল টলমল করছে, ফর্সা মুখটা হয়ে উঠেছে লাল। নম্রতা থতমত খেয়ে বলল, কি বলছিস এসব? এটা পাবলিক প্লেস, আমরা পরে আলোচনা। নম্রতাকে কথা শেষ করতে না দিয়েই চেঁচিয়ে উঠল নীরা, তুই চুপ কর নমু। দয়া করে আমার ব্যাপারে আর মাথা ঘামাতে আসিস না। আমার অন্তুর কাছে শুধু একটা প্রশ্নেরই উত্তর চাই। কেন ভেঙে দিলি বিয়েটা? বিয়ের ডেট ফিক্সড হয়ে গিয়েছিল অন্তু, সবাইকে দাওয়াতও দেওয়া হয়ে গিয়েছিল। আমার চরিত্রে কলঙ্ক লাগিয়ে তোর কী লাভ হলো? আমার একটা ছোট বোন আছে অন্তু। ঠিক হয়ে যাওয়া বিয়ে ভাঙার মানে কি তুই আদৌ জানিস? আমার জীবন সম্পর্কে বিন্দুমাত্র ধারণা আছে তোর? অন্তু জবাব দিল না। রাগে দুঃখে হিতাহিত জ্ঞানশূন্য নীরা দাঁতে দাঁত চেপে বলল, পাগলামো, পাগলামো, সত্যি করে বলতো, এই পাগলামো কিসের জন্য? আমার জন্য, নাকি আমার সুন্দর শরীরের জন্য? তোর সামনে দাঁড়িয়ে থাকতেও আমার ঘেন্না লাগছে এখন। অন্তু এবার চোখ তুলে তাকালো। নীরার কাছাকাছি দাঁড়িয়ে চোখে চোখ রাখল। দুজনের চোখেই সীমাহীন ডাক। অন্তু নীরার ডান হাতের বাহু শক্ত করে চেপে ধরে কটমটে কণ্ঠে বলল, যা করেছি বেশ করেছি। ভালোবাসি বলে দাম নেই, তাই না? খুব বেশি বিয়ের জন্য নাচছিলি না। যা কর এখন গিয়ে বিয়ে। নীরার এখন হাউমাউ করে কাঁদতে ইচ্ছে করছে। নিজেকে পৃথিবীর সব থেকে অসহায় বলে বোধ হচ্ছে। নীরা খুব জলদি নিজেকে সামলে নিল। অন্তুর চোখের দিকে তাকিয়ে প্রচণ্ড ব্যথাতুর কণ্ঠে বলল, তুই মরে যাচ্ছিস না কেন বলতো? আই উইশ অ্যাক্সিডেন্টের দিনটাই তোর শেষ দিন হতো। অন্তু দুর্বোধ্য হাসল। প্রচণ্ড রাগে আবারও কষে চড় বসালো নীরা। চেঁচিয়ে উঠে বলল, তোর হাসি আমার সহ্য হচ্ছে না, আর তোর সুখ আমার সহ্য হচ্ছিল না। নম্রতা দুই হাতে মুখ চেপে বসে আছে। নীরা যথেষ্ট বাস্তববাদী মেয়ে। নিজেকে সংযত করার শক্তি তার প্রচণ্ড। সেই নীরার এমন দশায় বুক বেয়ে কান্না আসছে নম্রতার। ক্যান্টিনের সবাই হাঁ করে মজা গিলছে। অবস্থা বেগতিক দেখে উঠে দাঁড়ালো রঞ্জন। অন্তুকে টেনে সরিয়ে নিয়ে নম্রতাকে ইশারা করল। নাদিম হতবম্ব চোখে তাকিয়ে আছে। কাকে ধমক দেবে, কাকে সান্ত্বনা দেবে ঠিক বুঝে উঠতে পারছে না সে। প্রেম ভালোবাসার মতো ঠুনকো বিষয়গুলো এই প্রগাঢ় বন্ধুত্বেও এত বড় সংকট তৈরি করতে পারে। নম্রতা নিজেকে সামলে নিয়ে নীরার কাঁধে হাত রাখল। অসহায় কণ্ঠে বলল, দোস্ত, সবাই দেখছে। নীরা উত্তর দিল না। কিছুক্ষণ অন্তুর দিকে তাকিয়ে থেকে শান্ত পায়ে বেরিয়ে গেল। কারোর সাথে কথা বলল না, কারো দিকে এক পলক তাকালো না পর্যন্ত। অন্তু রঞ্জনকে ধাক্কা দিয়ে ছাড়িয়ে নিল নিজেকে। তারপর বাইক নিয়ে নিরুদ্দেশ। বাকি চারজন দিশেহারা পথিকের মতো চেয়ে রইল।
কাকে বুঝাবে, কাকে শাস্তি দেবে, দুইজনই যে প্রাণ। কিছুক্ষণ নিস্তব্ধ দাঁড়িয়ে থেকে হলের উদ্দেশ্যে রওনা দিল নম্রতা। নীরাকে কোনোভাবেই একা ছাড়া চলবে না, কিছুতেই না। ছোঁয়া গাড়ির চাবিটা টেবিলের উপর রেখে রঞ্জন আর নাদিমের দিকে তাকালো। শান্ত শীতল তাদের দৃষ্টি। বিছানার পাশে ফ্লোরে হাঁটু মুড়ে বসে আছে নীরা। এই সময়টাতে প্রায় সবাই হলের বাইরে থাকে, তাই হল ফাঁকা। নীরাই প্রথম হাউমাউ করে কাঁদছে, মুখে ওড়না গুজে কান্না নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। মায়ের বলা কথাগুলো ঘুরে ফিরে বুকে কাটার মতো বিচ্ছে। তোকে আমি পেটে ধরেছি, এই দুঃখেই মরে যেতে ইচ্ছে করছে আমার। হারামজাদি, তুই কি মরে যেতে পারিস না? এক বোতল বিষ খেয়ে মরে জানা। 1 বছর ধরে পাত্র খুঁজতে খুঁজতে যাই একটা জুটলো সেটাতেও বাগড়া। ঢাকায় তুই প্রেম করে বেড়াস, নাগর জুটাইছিস। আর কি কি করিস সেখানে? বিয়ে কেন ভেঙে দিল তারা? তোর কাকারা তো পারলে ঢোল পেটাচ্ছে পাড়ায়। আমি নাকি পড়ার নামে মেয়েকে ঢাকায় বেশ্যা। নীরা আর ভাবতে পারে না, ওর সত্যিই মরে যেতে ইচ্ছে করছে। অন্তু এত পাগল কেন? এত বড় সর্বনাশটা কেন করলো? এমন সর্বনাশা ভালোবাসা তো নীরা চায় না। অন্তু ওকে এতটা অসম্মান কি করে করলো? পাড়ায় এখন নীরার জয় জয়কার। নীরা ঢাকায় প্রেম করে, প্রেমিকের সাথে তার বিশেষ ঘনিষ্ঠতা আছে বলেই বিয়ে ভেঙেছে। গ্রামের মানুষ নিশ্চয়ই আরও বৃষ্টি বৃষ্টি কথায় জর্জরিত করছে মাকে। এবার কি আরও পাত্র আসবে ঘরে? নীরা নিজের কথা ভাবছে না। তার ছোট একটা বোন আছে, যার বড় বোনের চরিত্রে এত বড় দাগ, তাকে বিয়ে দেওয়াটা কি অত সহজ হবে? কি পোড়া কপালি নীরা! কেন এসেছিল সে ঢাকায়? কেন ভর্তি হয়েছিল এই অভাগা বিশ্ববিদ্যালয়ে? তার থেকে কোনো মধ্যবয়স্ক লোকের বউ হয়ে নির্যাতন সহ্য করাটাও কি ঢের ভালো ছিল না? নীরা রাগে দুঃখে হাতের কাছে থাকা কাচের মগটা ছুঁড়ে মারল দূরে। প্রচণ্ড শব্দে চুরমার হয়ে গেল কাচের মগ। অসচেতনতায় বিছানার নিচে থাকা অপ্রয়োজনীয় লোহার শিকরা ঢুকে গেল হাতে। নীরার শিক বের করা নিয়ে তেমন কোনো ব্যস্ততা দেখালো না। উদাসী ভঙ্গিতে বসে রইল। ভেসে যাক সব রক্ত, সে মরে গেলেই শান্ত হবে পৃথিবী। মায়ের লজ্জা, অন্তুর পাগলাটে ভালোবাসা সব ফুরাবে। নীরার মৃত্যুটাই তো চাই, কিন্তু এই মৃত্যু বড় বিশ্বাসঘাতক, নিমক হারাম। এমন সময়ে হন্তদন্ত হয়ে ছুটে এলো নম্রতা। নীরাকে এমন অগোছালো হয়ে বসে থাকতে দেখে আঁতকে উঠল সে। ফ্লোরে রক্ত গড়াতে দেখে নিঃশ্বাস বন্ধ হয়ে এলো তার। তাড়াহুড়ো করে নীরার পাশে হাঁটু গেড়ে বসল। ডান হাতটা তুলে নিয়ে চোখ মুখ খিচে শিক টেনে বের করল। হাতটা ওড়না দিয়ে বেঁধে দিয়ে অসহায় কণ্ঠে বলল, এসব কি নিরুপাখি? এত কেন ভাবছিস তুই? দুনিয়া ভেসে যাক, আমি তোর সাথে আছি। যে তোর দিকে আঙুল তুলবে তার আঙুল কেটে রেখে দেব। কাঁদিস না সোনা, তুই কাঁদলে আমিও কেঁদে দেব। পরে কিন্তু থামাতে পারবি না। নীরা এবারে নম্রতার উপর হামলে পড়ল, 2 হাতে জাপটে ধরে কান্নায় ভেঙে পড়ল। এই একটা আশ্রয় তার। এই মেয়েটা তাকে একটু হলেও বোঝে, অন্ধের মতো বিশ্বাস করে। নীরার এমন কান্নায় ভেতরটা ফেটে গেলেও নিজেকে সামলে নিল নম্রতা। নীরাকে বুঝিয়ে সুঝিয়ে হসপিটালে যেতে রাজি করালো। লোহার শিক ঢুকে গিয়েছে, ইঞ্জেকশন দিতে হবে, নয়তো ইনফেকশন হতে পারে। নীরা বুঝতার বাচ্চাদের মতো বুঝল। নম্রতার কথা মতোই চোখে মুখে পানি ছিটিয়ে শান্ত হলো। নীরার হাতে ইঞ্জেকশন আর ব্যান্ডেজের কাজ শেষ হয়েছে সেই অনেকক্ষণ আগে। এখন নীরার ব্রেন ওয়াশের জন্য খাবারের নাম করে তাকে নিয়ে হাসপাতালের আশেপাশেই কোনো রেস্টুরেন্টে বসেছে রঞ্জন। নম্রতা ইচ্ছে করেই সাথে যায়নি। রঞ্জন খুব ভালো বুঝাতে পারে, নীরার এই মেন্টাল প্রেশার কমিয়ে আনার ক্ষমতা রঞ্জনের আছে।
এই সময়ে রঞ্জনা নীরাকে একা ছেড়ে দেওয়াই উত্তম। তাছাড়া নম্রতারও বেশ কিছু কাজ বাকি। মেডিকেলে এসে ডাক্তারের খোঁজ না নিয়ে চলে যাবে তা তো হয় না। এই লোক আসলে করছেটা কি? এই দুনিয়ায় আছে সে, নাকি বিয়ে শাদি করে সাজেক ভ্যালির মেঘে হাবুডুবু খাচ্ছে? নম্রতাকে তো জানতে হবে। নম্রতা আরফানের চেম্বারের সামনে এসে উকি দিল। চেম্বারের সামনে অ্যাসিস্ট্যান্টকে দেখা যাচ্ছে না। ভেতরে আরফান আছে কি নেই সেটাও বোঝা যাচ্ছে না। নম্রতা কপাল কুঁচকে আবারও উকি দিল। সাথে সাথেই পেছন থেকে কেশে উঠল কেউ। নম্রতা বিদ্যুৎ বেগে পেছনে ফিরে তাকালো। আরফান ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। ঠোঁটের কোণে শ্লেষাত্মক হাসি। কি অবস্থা? কাউকে খুঁজছেন আপনি? আরফানের কথায় হেঁচকি উঠে গেল নম্রতার। বুকে হাত দিয়ে বার দুই হেঁচকি তুলে মাথা নাড়ল। আরফানও নম্রতাকে অনুসরণ করে মাথা নাড়ল। বলল, খুঁজছেন না? নম্রতা মিনমিন করে বলল, আমি কাকে খুঁজব? আরফান পকেটে হাত রেখে মেরুদণ্ড সোজা করে দাঁড়াল। অদ্ভুত ভঙ্গিতে ঠোঁট বাঁকিয়ে বলল, সেটা তো আপনিই ভালো জানেন। আমি কাউকে খুঁজছি না। কথাটা বলে আবারও হেঁচকি তুলল নম্রতা। আরফান বেশ গম্ভীর কণ্ঠেই বলল, তাহলে নিশ্চয়ই চুরি করতে এসেছিলেন? নম্রতা চোখ রাঙিয়ে বলল, হসপিটালে কেউ চুরি করতে আসে? আরফান আলগা কণ্ঠে বলল, আসতেই পারে, চোরের কি আর ধর্মজ্ঞান আছে? নম্রতা দাঁতে দাঁত চেপে বলল, কি এমন আছে আপনার চেম্বারে যে আমায় চুরি করতে হবে? আমাকে কি ভিখারি মনে হয়? আরফান হেসে বলল, না, তা মনে হয় না। তবে আরফানের কথার মাঝেই কয়েকবার হেঁচকি তুলল নম্রতা। আরফান ঠেস মারা কণ্ঠে বলল, চেম্বারে বসুন, পানি খাওয়াই। হাজার হলেও আমাদের হসপিটালে চুরি করতে এসেছেন। নম্রতা চোখ রাঙাতেই কথা পাল্টালো আরফান, না মানে বেড়াতে এসেছেন, আপ্যায়ন তো করতেই হয়। চলুন ম্যাম। কথাটা বলেই চেম্বারের দরজার দিকে এগিয়ে গেল আরফান। দরজাটা খুলে বিনীত ভঙ্গিতে দাঁড়িয়ে রইল। নম্রতা না করবে করবে করেও আর না করতে পারল না। নম্রতা চেম্বারে ঢুকে চেয়ার টেনে বসল। আরফান স্টেথোস্কোপটা টেবিলে রেখে শার্টের হাতা গোটালো। চেয়ার টেনে ধীরে স্থিরে নম্রতার মুখোমুখি বসল। টেবিল ওয়েটটা 2 আঙ্গুল দিয়ে ঘোরাতে ঘোরাতে গভীর চোখে নম্রতার দিকে তাকালো। আরফানের এমন চাহনির সামনে অসহায় হয়ে পড়ল নম্রতা। অস্বস্তিতে হাঁসফাঁস করতে লাগলো। বেশ কিছুক্ষণ চুপচাপ থেকে প্রশ্ন করল আরফান, কি খাবেন? হঠাৎ এত আপ্যায়ন? আরফান জবাব না দিয়ে বলল, কফি খেতে হলে বাইরে কোথাও বসতে হবে। যেতে চান? আরফানের চোখ দুটো আটকে আছে নম্রতার ঠোঁটে, নিচের ঠোঁটের মাঝ বরাবর কালো ছোট্ট তিলটাতে। গোলাপি রঙের ছোট্ট কালো তিলটা কি সুন্দর মানিয়েছে। এই এক বিন্দু কালো রঙেই যেন পৃথিবীর সব নেশা ধ্বংস আজ। নম্রতা জিহ্বা দিয়ে ঠোঁট ভেজালো। সাথে সাথেই ভিজে উঠল সেই অদ্ভুত সুন্দর তিল। কীর্তিমালয় চিকচিক করে উঠল কালো রং। আরফান চোখ সরিয়ে অন্যদিকে তাকালো। তারপর আবারও আর চোখে তাকালো নম্রতার ঠোঁটে। নম্রতা স্পষ্ট কণ্ঠে বলল, আমি কফি খাই না। তাহলে কি খান? কথাটা বলে রহস্যময় হাসি হাসল আরফান। নম্রতা কপাল কুঁচকে বলল, হাসছেন কেন? আরফান এবারও উত্তর দিল না। প্রসঙ্গ পাল্টে বলল, আপনার বিয়ের কি হলো? নম্রতা ফট করেই বলল, বিয়ের আবার কি হবে? বিয়ে হবে। কবে হবে? খুব শীঘ্রই। আরফান অদ্ভুত ভঙ্গিতে ভ্রু উঁচিয়ে বলল, ও। কথাটা বলে উঠে দাঁড়ালো আরফান। টেবিলে রাখা পানির গ্লাসটা হাতে তুলে নিয়ে নম্রতার পাশে এসে দাঁড়ালো।
আরফানকে এত কাছাকাছি এসে দাঁড়াতে দেখেই ধুকপুক করে উঠল বুক, গলা শুকিয়ে এলো, ভাবনাগুলো হয়ে পড়ল এলোমেলো। আরফানের কাটা কাটা আকর্ষণীয় চোয়ালের দিকে তাকিয়ে ঢোক গিলল নম্রতা। ভারী জিহ্বা নেড়ে বলল, কি হয়েছে? আরফান চোখের ইশারায় পানির গ্লাসটা দেখিয়ে বলল, পানি খাওয়ার দাওয়াত দিয়েছিলাম, পানি খাবেন না? নম্রতা বিভ্রান্ত চোখে আরফানের দিকে তাকালো, কাপা হাতে পানির গ্লাসটা নিয়ে আর চোখে আরফানকে পর্যবেক্ষণ করল। আরফান এক বিন্দুও নড়ল না, আগের জায়গাতেই ঠাঁই হয়ে দাঁড়িয়ে রইল। চোখ দুটো আটকে রইল নম্রতার মুখে ঠোঁটে। নম্রতা অস্বস্তি নিয়ে পানি খেলো। পানি খেতে খেতেই আর চোখে আরফানের দিকে তাকালো সে। আরফান তাকিয়েই ছিল, চোখে চোখ পড়ল। কিছুটা সময় এভাবেই অদ্ভুত এক অনুভূতি নিয়েই কেটে গেল তাদের। নম্রতা গ্লাসটা টেবিলে নামিয়ে রাখতেই দুই হাত ভাঁজ করে টেবিলে ঠেস দিয়ে দাঁড়ালো আরফান। ছোট্ট শ্বাস ফেলে বলল, বিয়ে শপিং শেষ? 1 মাসে তো শেষ হওয়ার কথা, তাই না? নম্রতা হালকা কেশে বলল, বিয়ের শপিং কি অত সহজে শেষ হয়? বিয়ের আগের দিন পর্যন্ত চলতে থাকে। তা হোক, কাল আপনি আমার সাথে লাঞ্চ করছেন, ঠিক 1টায়। কথাটা বলে চঞ্চল চোখে নম্রতার ঠোঁটের দিকে চেয়ে রইল আরফান। নম্রতা বিস্ময় নিয়ে বলল, লাঞ্চ? আপনি চাইলে ডিনারের দাওয়াতও দিতে পারি। আরফানের কথায় তীক্ষ্ণ চোখে তাকালো নম্রতা। আরফানের ঠোঁটের কোণে অদ্ভুত হাসি দেখে বলল, আপনি মানুষটা খুব খারাপ। আরফান হেসে বলল, আপনার বিয়েটা সাকসেসফুল হবে বলে মনে হচ্ছে না। হুটহাট উধাও হয়ে যাওয়া মানুষ থেকে কোনোরূপ দাওয়াত আমি একসেপ্ট করি না। কেউ একজন আমার কল রিসিভ করেনি। নম্রতা চেয়ার থেকে উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, বেশ করেছে, আমার পানি খাওয়া শেষ, এখন হলে ফিরব। পানির জন্য ধন্যবাদ। আরফান দীর্ঘশ্বাস ফেলে বলল, চলুন পৌঁছে দিই। নম্রতা সরু চোখে তাকালো, ভ্রু কুঁচকে বলল, আপনি কেন পৌঁছে দেবেন? হসপিটালে আসা সব পেশেন্টদের পৌঁছে দেওয়ার দায়িত্ব আছে নাকি আপনার? আরফান ফোনটা পকেটে ঢুকাতে ঢুকাতে বলল, পেশেন্টদের পৌঁছে দেওয়ার দায়িত্ব নেই, তবে হসপিটালে যারা চর্যবৃত্তি আর উকিঝুঁকি দিতে আসে তাদের পৌঁছেই দেওয়া যায়। এদের বিশ্বাস নেই অন্য কারো চেম্বারে উকিঝুঁকি দিয়ে ফেলতে পারে। আমি রিস্ক নিতে রাজি নই। নম্রতা দাঁতে দাঁত চেপে বলল, আমি একা যেতে পারি। আরফান হেসে বলল, আমিও পৌঁছে দিতে পারি। রিকশায় পাশাপাশি বসে আছে নম্রতা আর আরফান, কারো মুখেই কথা নেই। তবুও মনের সাথে মনের চলছে বিস্তর কথা দেওয়া নেওয়ার খেলা। রিকশার ঝাঁকিতে অনিচ্ছায় ছুঁয়ে যাওয়া দুটো হাত, একটু স্পর্শেই শরীরময় শিহরণ, রাজ্যের অস্বস্তি আর ভাবনাতীত ভালো লাগা, মন জুড়ে কতই না অনুভূতির খেলা। পুরোটা রাস্তা অসহনীয় এক ঘোরের মাঝেই কাটিয়ে দিল নম্রতা। আরফানের ঠোঁটেও কথা ফুটল না। হলের কাছাকাছি আসতেই হঠাৎই নম্রতার হাতের উপর হাত রাখল আরফান। ডান হাতের মুঠোতে একটা কাগজ ধরিয়ে দিয়ে দ্রুতই সরিয়ে নিল হাত। নম্রতা চমকে তাকালো। আরফানের ভাবলেশীন মুখ তখন অন্যদিকে ফেরানো। আরফানের মনের ভাব বোঝা গেল না। নম্রতা হলের সামনে নেমে যেতেই প্রথম কথা বলল আরফান। কিছুই হয়নি এমন একটা ভাব নিয়ে বলল, কাল তবে দেখা হচ্ছে, ভালো থাকবেন। আরফানের ফিরতি রিকশাটির দিকে মোহাচ্ছন্নের মতো চেয়ে রইল নম্রতা। রিকশাটা মোড়ের বাঁকে হারিয়ে যেতেই হাতের মুঠোয় থাকা কাগজটির দিকে তাকালো সে। নীল চিরকুট।